প্রথমবার টলিউডের সিনেমায় অভিষেক হয়েছে দেশীয় মডেল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। শারদীয় দুর্গা উৎসবে মুক্তি পেয়েছে তার অভিনীত যত কাণ্ড কলকাতাতেই সিনেমা। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা আবির চ্যাটার্জি। পরিচালনা করেছেন অনিক দত্ত। নওশাবা অভিনয় করেছেন বাংলাদেশি এক মেয়ের চরিত্রে। শেকড়ের খোঁজে যে পৌঁছায় কলকাতায়। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তিনি। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। থ্যাংক ইউ। কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। যত কাণ্ড কলকাতাতেই, কি ঘটেছিল সেখানে? অনেক অনেক ঘটনা, এত সকল ঘটনাই তো এখন কলকাতাতেই ঘটছে মনে হচ্ছে। অনেক মজা করে আমরা শ্যুট করেছি এবং এটা একটা শেকড় খোঁজার গল্প। বাংলাদেশে একটি মেয়ে তার শেকড়ের খোঁজে কলকাতাতে যায় এবং সে একটা ধাঁধার সাথে জড়িয়ে পড়ে এবং সেখানে তোপসে মানে আবির চ্যাটার্জির সাথে দেখা হয় এবং একটার পর একটা ফুলের কড়ির মতো গল্পটা উন্মোচিত হতে থাকে। কবে এই সিনেমার গল্পটি শুরু হয়েছিল? কবে শুনেছিলেন এই সিনেমার গল্পটির ব্যাপারে? 2 বছর আগে আমার বাবা মারা যাওয়ার পরপরই আমি আসলে ফেসবুকে আমার বাবাকে চিঠি লিখতাম, বাবাকে উদ্দেশ্য করে চিঠি লিখতাম। তো ওটাও অনিক দত্ত, মানে যিনি কেন ডিরেক্টর, উনি ওটা পড়তেন। তো এরকম করতে করতে হঠাৎ করে উনি আমাকে মেসেঞ্জারে একটা বড় টেক্সট পাঠান যে আমি একটা সিনেমা করতে যাচ্ছি, একটা বাংলাদেশি মেয়ে খুঁজছি, তুমি কি অভিনয় করো কিনা। তো আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে উনি জানতেনও না যে আমি মানে অভিনয় করি, কিন্তু ওনার লেখা পড়ে মনে হয়েছে যে এই চরিত্রটার সাথে আমি যাই। কারণ আমি যেহেতু খুবই আমার বাবার অ্যাটাচড এবং আমার ফ্যামিলির সাথে খুবই অ্যাটাচড একটা মানুষ। তো উনি আমাকে বললেন যে আমি এরকমই একটু একটা মেয়ে খুঁজছি, বাট তোমার অভিনয়টা আমার দেখা দরকার। তো তখন আমি বললাম যে আমি তো প্রফেশনালি অভিনয় করি। তো উনি বললাম আমি কিন্তু জানি না সেটা। তো তারপর আমি অডিশন দিলাম, প্রায় 3 মাস লাগলো অডিশনে ফাইনালাইজড হতে। মাঝখানে আমার যে কাজগুলো আছেন সেগুলো উনি দেখলেন, ওনার টিমের সাথে বসলেন, তারপর আমি ফাইনালাইজ হলাম। সাবা হয়ে ওঠার গল্পটি কেমন ছিল? গল্পটা এখনও চলমান, কারণ সাবার ভেতরে অনেকখানি নওশাবা আছে এবং চরিত্রটার নাম আগে সাবা ছিল না। আমি যখন সিনেমাটা করা মানে আমার ডিসিশন হলো যে আমি করছি, তখন চরিত্রটার নাম সাবা হয়ে যায়। সো আমি আসলে স্ক্রিপ্টিংয়েরও অনেক জায়গায় অনিকদার সাথে ছিলাম, মানে একটা বাংলাদেশি মেয়ে কীভাবে কথা বলবে, ও কি করতে পারে, ওর ভাবনার জায়গাটা কি। তো সাবার চরিত্রটা আমার কাছে টু বি কন্টিনিউ আই গেস। মানে কিছু চরিত্র আছে যেমন ধরেন ইকরি, ইনমি, এখনও আমি ওকে নিয়ে ক্যারি করছি। সাবা আমি সারা জীবন ক্যারি করব, কারণ সাবার চরিত্রের একটা বিশেষ জায়গা হচ্ছে সে যেমন পৃথিবীকে দেখতে চায়, সে প্রচণ্ড কৌতূহলী, সে তার জীবনকে ভীষণ ভালোবাসে এবং সে তার বাবা মাকে ভীষণ ভালোবাসে। এটি কি নওশাবার সাবা নাকি আলাদা কোনো চরিত্রের নাম? কিছুটা নওশাবারই সাবা, মানে অনেকখানি আমার চরিত্রটাকে আমি ওখানে দেখতে পাই, রিফ্লেকশনটা আছে এবং সেটা আমার কাছে। এবং আমি যেহেতু ঘুরতে ভীষণ পছন্দ করি, আমার নতুন নতুন জিনিস দেখতে ভালো লাগে, নতুন কালচার জানতে ভালো লাগে এবং দিন শেষে ওর জীবনের লক্ষ্যটা হচ্ছে যে ওর প্যারেন্টসকে অথবা ওর মা যে একটা চাপা অভিমান কষ্ট নিয়ে আছে, সেটা থেকে তার মাকে সে কীভাবে সেটা থেকে একটু দূরে নিয়ে আসতে পারে, সেই চেষ্টাটাই আমার কাছে সাবাকে অনেক সুন্দর করে। যে সে কারণে সে তার কাজ বাদ দিয়ে মায়ের শেকড়ের খোঁজে সে চলে যায় কলকাতায়। চরিত্রটি কেমন? এটি কি ধরনের চরিত্র? চরিত্রটা খুবই সিম্পল একটা, মানে এমন কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না। মানে তোমার পাশের বান্ধবী যেরকম সাবাও সেরকম, আমি যেমন সেরকম, তুমি যেমন সেরকম। যারা আমরা একটু ঘুরতে পছন্দ করি, যারা ফেলুদা পড়েছি, যাদের কাছে কাজী নজরুল ইসলাম, যাদের কাছে সত্যজিৎ রায় ভীষণ প্রিয়, যারা সংস্কৃতির সাথে থাকতে চায়, যারা তাদের রুটকে ভীষণ ভালোবাসে, ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে, সেরকম একটা খুব সাধারণ একটি মেয়ে, মানে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না। এই জন্যই আমার ওকে ভীষণ ভালো লাগে যে সাধারণ, মানে এই ধরনের চরিত্রগুলো সাধারণত খুব মানে নায়িকা চরিত্র হিসেবে ধরা হয় না, কিন্তু অনিকদার এখানেই মুনশিয়ানা যে উনি একটা সাধারণ জায়গা থেকে খুবই সিম্পল একটা প্রেমের গল্প বলতে চেয়েছেন, একটা ভ্রমণের গল্প বলতে চেয়েছেন, একটা শেকড় খোঁজার গল্প বলতে চেয়েছেন। সাবা হয়ে ওঠার জার্নিটা কেমন ছিল? এই চরিত্রটি হয়ে ওঠার জার্নিটা না আসলে যখন থেকে আমি অডিশন দিচ্ছিলাম, আমার মনে হয় যখন উনি আমাকে বললেন প্রথম টেক্সটে যে তুমি এটা করবে কিনা, তখন থেকে আমার জার্নি শুরু হয়েছে আসলে।
আমি তো মনে করি যে সাবা, আমি বললাম না মানে টু বি কন্টিনিউ সাবা আমার ভেতরে, এবং এটার পেছনের অবশ্যই টিম স্পিরিট ছাড়া তো কোনো ভালো কাজ সম্ভব না। আমি যতটুকুই হতে পেরেছি, আদৌ হতে পেরেছি কিনা সেটা দর্শক বলবে, কিন্তু আমি চেষ্টা করেছি। সেই চেষ্টাটার পেছনে অবশ্যই আমার টিমমেটদের মানে ভূমিকাটা সবচেয়ে বেশি। স্পেশালি অনিকদা তো অবশ্যই যে কিনা জিনিসটা দেখতে পেরেছেন যে আমি সাবা হতে পারি। তাছাড়া আমাদের যে বেনিদি ছিল, সোহাগদি ছিল, মানে আমাদের যারা অ্যাক্টিং করছিলেন পুরো টিম, অমিতদা আমাদের সিনেমাটোগ্রাফার, এবং যেহেতু অনিকদা অনেকটা সময়ে কিন্তু সেটে উনি থাকতে পারতেন না ওনার অসুস্থতার কারণে, কিন্তু পুরো টিম জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে। আবিরদার কথা তো না বললেই নয়, এবং সহশিল্পী আমার যারা ছিলেন। সো আলটিমেটলি একটা চরিত্র হয়ে আসলে একজনের পক্ষে সেটা সম্ভব না, পুরো টিম স্পিরিট না থাকলে আসলে সেটা হয়ে ওঠে না। আর এখন যে ধরেন যতটুকু আমি পজিটিভ পাচ্ছি সেটা অবশ্যই আমার পুরো টিমের কৃতিত্ব। ব্যক্তিগত চরিত্রের সাথে সাবা ক্যারেক্টারের মিল অমিল কতটুকু? অনেকখানি মিল, অনেকখানি অমিল, বাট আমি ওভাবে মিলাতে চাইনি। বাট আলটিমেটলি যে কোনো চরিত্র করার ক্ষেত্রেই তো আপনার নিজস্ব চরিত্রের একটা প্রভাব থাকেই, সাবকনশিয়াসলিও থাকে। এটাতে ছিল, বিকজ অনিকদা যখন স্ক্রিপ্টিংটা করছেন অথবা যখন আমার সাথে অডিশন নিচ্ছিলেন, উনি বারবার ব্যক্তি নরসভার জায়গাটাই জানতে চাচ্ছিলেন। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আসলে আমার নিজেকেই বারবার ফিরে তাকাতে হবে, আমার নিজের দিকে, আমার পেছনের দিকে, আমার মায়ের প্রতি আমার ফিলিং কেমন, আমি কেন 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 এতখানি ফ্যামিলিটাকে প্রাধান্য দিই। তো এই বিষয়গুলো, এই সিনেমাটা আমাকে নিজেকে চিনতেও অনেক মানে সুযোগ করে দিয়েছে। মানে সাধারণত নিজের সাথে অত কথা বলা হয় না, নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় না, কিন্তু সাবাটা করার সময় আমাকে সেটা করতে হয়েছে। কারণ যেহেতু অনিকদা চেয়েছিলেন যে নরসভার অনেকখানি প্রভাব ওখানে থাকুক। সাবা চরিত্রের বা এই গল্পটির কোন অংশটি আপনার সবচেয়ে প্রিয়? এভাবে আলাদা করে বলাটা একটু ডিফিকাল্ট, বাট মানে আমার খুব মজা লেগেছে যে আমিও সাবার চরিত্রটা করার জন্য কলকাতায় যাচ্ছি, সেটা এক ধরনের প্রিপারেশন। আবার আমার সিনেমার চরিত্রটাও বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছে। সো মানে আমি একটা প্যারালাল পৃথিবীর মধ্যে অবস্থান করছিলাম ভাবনার জগতে। এটা আমার কাছে খুবই মজা লেগেছিল যে, এবং শুটিং শুরু হওয়ার আগে আমি স্ক্রিপ্টে যে যে জায়গাগুলো এক্সপ্লোরেশনের দরকার ছিল সেই জায়গাগুলো আমি আগে থেকেই দেখে দেখে আসছিলাম। তো এটা একদমই ধরো আমার মানে প্রিপারেশন টাইমটাই খুব মজা লেগেছে যে ফেলুদাকে আরেকবার নতুন করে ভাবা, তোপসেকে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে ভাবা, সত্যজিৎ রায়কে একটু ডিফারেন্টভাবে মানে মাথায় রাখা, এবং ওনার বিষয়গুলো একটু আরেকবার আউড়ে নেওয়া। মানে আমাকে বারবার স্মৃতিতে ফেরত যেতে হচ্ছিল, বারবার ছোটবেলায় ফেরত যেতে হচ্ছিল, বারবার আমার বাবার মায়ের চেহারাটা বারবার সামনে আসছিল। কারণ যেহেতু এই মেয়েটির পেছনের প্রধান লক্ষ্যটা হচ্ছে তার মাকে প্রশ্নের উত্তরটা দেওয়া, তো মেইন মোটিভ যেহেতু ক্যারেক্টারের সেইটা আমাকে ভীষণভাবে খুবই অনুপ্রাণিত করেছে। এবং যেটা পার্সোনাল লাইফেও তাই, আমি চেষ্টা করি যে আমার মা, আমার বাবা, এখন উনি নেই, অথবা আমার মেয়ে, মানে পরিবারের মানুষগুলো যাতে একটু শান্তিতে থাকুক। সো এই জায়গাটা সাবার আমার ভীষণ ভালো লাগে। কলকাতার প্রথম সহশিল্পী হিসেবে আবির চ্যাটার্জি ছিলেন, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? খুবই খুবই ভালো, খুবই ভালো। যে দৌড়াচ্ছে, ভীষণ ভালো, খুবই খুবই মজার মানুষ উনি, খুবই খুবই মজার মানুষ। এবং উনি খুবই ভালো অভিনেতা, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু উনি মানে আমি যেহেতু একটু আছি সহজ কথায় বোরিং অথবা একটু ইন্ট্রোভার্ট, তো সেই জায়গাটাতে এটা যেহেতু একটা ভ্রমণের গল্প, খুবই একটা এনার্জি নিয়ে পুরো শুটিংটা আমরা করেছি। শীতের মধ্যে এই কার্শিয়াংয়ে যাচ্ছি, এই দার্জিলিংয়ে যাচ্ছি, অনেক ভোর 4টার সময় কল টাইম থাকছে। তো এই এনার্জিটা পুশ করার জন্য আবিরদা মানে কি বলবো অসাধারণ, মানে উনি পুরো টিমকে এগিয়ে নিয়ে যান, পুরো সিনেমাটাকে উনি হোল্ড করেন এটা। এবং শুধু উনি না, ওনার আশপাশে যে মানুষগুলো থাকে তাদের সাথেও আমার একটা দারুণ হৃদ্যতা, এবং ওনার মেয়ের সাথে ওনার যে কি বলবো ইমোশনাল এক্সচেঞ্জ আমার মেয়ের সাথে, মানে
খুবই খুবই দারুণ একজন মানুষ উনি। যেহেতু দুই দেশ একই রকম সংস্কৃতি, তো এই দুই দেশের মধ্যে পেশাগত দিক থেকে কাজের মিল অমিল কেমন? প্রথম কথা হচ্ছে আমি কোনো মিল খুঁজতেই যাই না, কারণ এই ভিন্নতাটাই আমার ভালো লাগে, বৈচিত্র্যময়তাটাই আমার ভালো লাগে। আমরা সব সব জায়গায় যদি একই রকম হয়ে যায় তাহলে তো মজাই নাই। বেলি ফুলের সুবাস বেলি ফুলের মতোই হবে, গন্ধরাজের সুবাস গন্ধরাজের মতোই হবে। আমি দুটো সুবাসই ভীষণ পছন্দ করি এবং সেটাকে সেইভাবেই গ্রহণ করতে চাই। সো আমি আমার দেশের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে যেমন আমার এক ধরনের খুবই স্বাভাবিকভাবে আমি এখানে বেড়ে উঠেছি, এখানকার ইন্ডাস্ট্রির প্রত্যেকটি মানুষকে আমরা জানি এবং আমি কেমন তারা কিছুটা হলেও জানে। সো ওটা তো এক ধরনের, এটা একেবারেই, কিন্তু ওখানটাতে যাওয়াটা ওটাও আমার কাছে খুবই একটা মজার বিষয় ছিল, কারণ আমি নতুনভাবে এক্সপ্লোর করছিলাম। এবং আমি বলতে চাই যে গ্রহণটা তো আসলে একপাক্ষিক হয় না, এটা তো আসলে দ্বিপাক্ষিক একটা বিষয়। তো সেই জায়গা থেকেও আমার ভীষণ ভালো লেগেছে যেটা অবশ্যই আমাদের, সেটা হচ্ছে টাইম মেনটেন্যান্স। ওনারা মানে শুটিংয়ের টাইমটা খুবই ফিক্স থাকে, সে কারণে আর্টিস্টদের যেমন ঘুম, রেস্ট, এই বিষয়গুলো যেটা খুব জরুরি যে একজন আর্টিস্টের জন্য, তার ভালো পারফরমেন্সের জন্য যে রেস্ট যে কতখানি ইম্পর্ট্যান্ট, এইটা ওখানকার প্র্যাকটিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। আমরা এতদিন টানা শ্যুট করেছি কিন্তু আমার ওই ধরনের এক্সশন হয়নি যে আমি ঘুমাতে পারছি না অথবা ওফ আমার কেমন লাগছে। ইভেন আমি আমার মেয়ের সাথেও সময় দেওয়ার টাইম পাচ্ছি, নিজেকে সময় দেওয়ার টাইম পাচ্ছি। তো এইটা খুবই, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে তারা খুবই প্রি প্ল্যান থাকে, যেটা এখন আমাদের দেশেও হচ্ছে। এখন আমাদের দেশে যে বড় বড় সিনেমাগুলো হচ্ছে এবং ইভেন স্মল বাজেটের যে মানে ইন্ডিপেন্ডেন্ট যে সিনেমাগুলো হচ্ছে সেখানেও এই প্র্যাকটিসটা শুরু হয়েছে। সো এটা আসলে ধরে রাখাটা খুব জরুরি যে টাইম মেনটেন্যান্স, এবং আমি সিনেমাটা আসলে আগেই অনেকখানি ভাবনার জায়গায় তৈরি করে ফেলাটা এবং আর্ট ডিরেকশনটাকে ঠিকঠাক মতো ভাবা। সো এই জায়গাগুলো আমার মনে হয় উই আর লার্নিং, এবং না হলে আমাদের দেশ আলীর মতো সিনেমা করতো না অথবা রেহানা মারিয়ম নূরের মতো সিনেমা হতো না। সো আমরা আমাদের মতো করে পথে এগিয়ে যাচ্ছি, ওরা ওদের মতো করে পথে এগিয়ে যাচ্ছে। আমাদের আসলে মানে মাথায় রাখা উচিত যে আমরা চলচ্চিত্র মাধ্যমটাকে কতখানি এক্সপ্লোর করছি এবং কিভাবে সম্মানজনকভাবে বিশ্ব দরবারে নিয়ে যাচ্ছি। অনিক দত্তের সাথে কাজ করেছেন, অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই মজার, খুবই ভালো এবং ভীষণ, মানে আমি যে জায়গাটা বারবার বলছি সেটা হচ্ছে যে আমাকে কাস্টিং করাটাই আমার কাছে ওনার এই ডিসিশনটাকে, ওনার প্রতি আমার শ্রদ্ধাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে এবং আমার নিজের প্রতি আমার নিজের যে কনফিডেন্স, যে আমি একটা সময় ভাবতাম যে আচ্ছা দেশে তো আমি কখনোই লিড চরিত্র করতে পারবো কিনা, অন্তত সিনেমায়, ওটিটিতে না হয় ধরেন নুহা সুমায়ন আমাকে অন্তরা দিয়েছে, কিন্তু এটা একটি দিয়ে তো আর ধরেন আমি আমার ক্ষুধা মিটে না। আমি হয়তোবা থিয়েটারে সিদ্ধার্থ করছি, নন্দিনী করছি, কিন্তু ক্ষেত্রমণি করছি, কিন্তু কেন আমি স্ক্রিনে সেই চরিত্রগুলো করতে পারছি না, কেন আমাকে? তো এই প্রশ্নটা বারবার আমার কনফিডেন্সকে হানা দিত যে না আমার তো আসলে ভিউ নাই, অথবা না আমি আসলেই কি একজন, মানে আমাদের দেশে যে সুপারস্টার আছে তাদের সাথে জুটি বেঁধে কাজ করতে পারবো কিনা। অনেকটা আমাকে সেই সময় মানে একেবারেই খরার মধ্যে বৃষ্টির মতো করে উনি আমাকে কনফিডেন্সটুকু দিলেন যে তুমি যদি অভিনয়টাকে সত্যি ঠিকঠাক মতো করো এবং তুমি যোগ্য কেন্দ্রীয় চরিত্র করার এবং একটি পুরো সিনেমাকে টেনে নিয়ে যাওয়ার, এবং সেটা পূজার মতো একটি সময়ে রিলিজ পাবে এবং এত বড় একটা প্রোডাকশন হাউস সেটাকে প্রডিউস করবে। সো এটা আমার জন্য ব্যক্তিগতভাবে, যেখানে প্রতিনিয়ত আমি এই কনফিউশনের মধ্যে মুখোমুখি হই যে আদৌ আমি যোগ্য কিনা, আদৌ আমি যোগ্য কিনা, সেখানে এটা আমার জন্য একেবারেই একটা কনফিডেন্সের জায়গা যে অনেকটা আমাকে দিয়েছেন। সো এইটার জন্য আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করব। কলকাতার সিনেমায় নিয়মিত হবেন? ভালো চরিত্র থাকলে কেন নয়, অবশ্যই। আমি তো শুধুমাত্র কলকাতা কেন, আমি তো স্বপ্ন দেখে আমি হলিউডে সিনেমা করছি, আমি মানে ফ্রান্সে সিনেমা করছি, ওয়াই নট? কারণ একজন অভিনেতা অথবা একজন শিল্পী, দেখেন আমি তো শুধুমাত্র অভিনয়টা করি না, আমি থিয়েটারটাও করি, থিয়েটার ডিরেকশনটাও দিই, আমি টুকটাক পাপেট্রি করি, ছবি আঁকি। সো আমার কাছে মনে হয় একজন শিল্পী তো আসলে পুরো পৃথিবীর হয়।
ভাষার আসলে এখন ভাষার কোনো নেই, বর্ডার নেই, আর ভাবনার তো কোনো বর্ডারই নেই, আর আর্টের তো কোনো বর্ডারই নেই। সো বর্ডার নিয়ে যারা মেতে আছে তাদেরকে মেতে থাকতে দিন, আমরা শিল্পীরা অন্তত যাতে বর্ডারের মধ্যে না পড়ি। তবে বাংলাদেশে কি হবে, নতুন কোনো সিনেমা পাবো কি? সেটা তো বাংলাদেশের মিডিয়ার মানুষরা জানে, এখানকার প্রডিউসার ডিরেক্টররা ভালো বুঝবেন যে আমি এখন বিষয়টা হচ্ছে আমি তো মানে প্রতিনিয়ত প্রতিদিন নিজেকে রেডি করি, প্রতিদিন সকালবেলা এই আশাতেই ঘুম থেকে উঠি যে আমি একটা ভালো চরিত্র করব, প্রতিদিন নিজেকে শারীরিক মানসিক আত্মিকভাবে তৈরি করি, চর্চা করি, জীবনবোধ বলেন শিল্প চর্চা বলেন, শুধুমাত্র সিনেমাটা করব বলেই, সিনেমাটা অভিনয় করব অথবা সিনেমাটা ডিরেকশন দেব বলে। সেটার সেই চর্চাটা যেহেতু আছে, এখন তারা আমাকে চরিত্র দিলেই আমি নিজেকে সেভাবে প্রিপেয়ার করব। আপনি যেহেতু সিনেমার কথা বলছিলেন, এখন দুই দেশের রাজনৈতিক অবস্থা ভিন্ন, বিপরীতে, তো একজন শিল্পী হিসেবে আপনি কেমন দেখছেন আমাদের ভবিষ্যতের শিল্পীগুলোর সিনেমার অবস্থা কেমন হবে? প্রথম কথা হচ্ছে আমি তো আসলে আশাবাদী মানুষ, আর এই অস্থিরতা তো শুধুমাত্র এই ইতিহাসে প্রথম নয়, আগেও হয়েছে, বাট আলটিমেটলি তো আমরা সবসময় একই থাকি। সো এই সময়টা পার করাটা আসলে খুব জরুরি, এবং যতটুকু সম্ভব আমার মনে হয় যে অন্তত আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, এবং আমি যেহেতু শিল্প সংস্কৃতির মানুষ সেই জায়গাটা নিয়েই কথা বলতে পারবো। সো আমার মনে হয় যে মানে যাদের যাদের কাছে সমস্যা তাদের কাছে এটা সবসময় সমস্যা ছিল, মানে যারা ক্ষমতায় থাকে তাদের কাছে সবসময় এই বিষয়টা, কে কার বর্ডার ক্রস করলো, কে কি করলো, এটা নিয়ে তাদের সবসময় রাজনৈতিক অস্থিরতাটা নিয়ে থাকবে। কিন্তু আমাদের শিল্পীদের কাজ কিন্তু হচ্ছে সবসময় শান্তির কথা বলা, সুন্দরের কথা বলা। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, সেটা এস এম সুলতান বলেন, সেটা জয়নুল আবেদিন বলেন, যেটা যামিনী রায় বলেন, সেটা কাজী নজরুল ইসলাম বলেন, সেটা রবীন্দ্রনাথ বলেন, যার কথাই বলেন না কেন, দিন শেষে আমরা কখনোই এগুলো অগ্রাহ্য করতে পারবো না। আমরা লালনের দেশের মানুষ, সো এই যে মাটিটা তো একই রকম, হ্যাঁ। সো মানে সেই বাউলের যে দেশের মনের যে মানুষরা, তাদের পক্ষে আসলে এসব বেশি দিন আসলে আমার কাছে মনে হয় না, অন্তত আমি এটা বিশ্বাস করি এই সময়টা কেটে যাবে। এই সময়টা কেটে যাওয়া পর্যন্ত আমরা যথেষ্ট সম্ভব আমার মনে হয় যে আমরা যাতে আমাদের ব্যক্তিগতভাবে এবং আমরা যারা শিল্পীরা আছি তারা যাতে অন্তত শান্তির কথা বলি, সুন্দরের কথা বলি, এবং অবশ্যই বৈচিত্র্যময়তা এবং একজনের ভিন্ন মতবাদ থাকতেই পারে, তাকে যাতে আমরা সেটা সম্মানের চোখে দেখি। এইটা ছাড়া এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে আমার নিজস্ব কোনো চর্চা নেই। আমি যেমন দুর্গাপূজায় আনন্দ করব, ঠিক তেমনি সামনে প্রবারণা পূর্ণিমা আছে, আমি সেই রকমভাবেই শ্রদ্ধা জানাবো। আমি আমার ইমানটা আমার কাছে ঠিক থাকবে, এবং এই যে ভিন্নতাটা যে খুব জরুরি, এই ভিন্নতাটাই যে সৌন্দর্য, সবাই একই রকম হবে না সেটাই মেনে নেওয়া এবং সেটাকেই সম্মানের চোখে দেখাটা ছাড়া এই মুহূর্তে আমার কাছে মনে হয় আমার অন্তত কিছু করবার নাই। আমি সেই আমার থিয়েটারের মাধ্যমে, আমার সিনেমার মাধ্যমে, আমার লেখার মাধ্যমে, আমার পেইন্টিংয়ের মাধ্যমে আমি শুধু সেই বার্তাটাই বারবার দিয়ে যাব। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসব, যেহেতু এখন দুর্গাপূজা চলছে, আপনার বেশ কিছু ছবি দেখেছি পুজোর, এর পেছনে ভাবনাটা কি? আমি বিশ্বাস করি যে আমাদের দেশে আমরা সবসময় খুবই একসাথেই ছিলাম, এবং আমি যেহেতু মনে করি যে নারী শক্তির যে জয়গান যখনই গাওয়া হবে তখন আমরা নারী শক্তির বিষয়টা কি আসলে, তো সেই জায়গা থেকেও আমার কাছে মনে হচ্ছে এই সময়টাকে খুবই শ্রদ্ধার সাথে কোনোভাবে যে বার্তাটা আমরা ব্যক্তিগতভাবে দিতে চাই অথবা দলীয়ভাবে দিতে চাই, যে যেমন ধরেন লাস্ট আমি যেটা করেছিলাম যে প্লাস্টিক, সো আমার কাছে মনে হয়েছিল যে এই যে আমরা সমুদ্রকে একেবারে দূষিত করে দিচ্ছি, সমুদ্রের তলদেশ পর্যন্ত চলে যাচ্ছে মানুষের পিশাচের মতো করে হাত, এবং এই যে আমরা এনভায়রনমেন্টের এত ক্ষতি করছি, তো দিন শেষে প্রকৃতি তো নারীরই একটি রূপ। তো সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে প্রকৃতির কাছে ফিরে আসার আহ্বান জানাই, সেটা আমার লেখায় হোক, সেটা আমার থিয়েটারে হোক, সেটা আমার যে কোনো ফটো স্টোরিতে হোক, ইভেন আমি যে আগুনই যে ডিরেকশনটা দিয়েছি, এবং আমি যেহেতু আর্ট থেরাপি নিয়ে কাজ করি, সো আমার নিজের জীবনেও আর্ট আমাকে সবসময় উঠে দাঁড়াতে সাহায্য করেছে।
সো আর্ট থেরাপিটার সময়ও যেহেতু আমি বাকশ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি 18 সাল থেকে, আমার কাছে মনে হচ্ছিল যে এই যে জুলাই আন্দোলনের পরে যে যারা চোখ হারিয়েছেন অথবা যারা মানসিকভাবে বিপর্যস্ত আছেন, সেটা আমরা সকলেই আছি। তো সেই জায়গা থেকে কিভাবে আর্টকে কাছে এনে কিভাবে এই যে বাঙালির যে ভেতরের যে স্পৃহা এবং বারবার যে তারা উঠে দাঁড়ায় এবং বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, বারবার তারা উঠে যে মানে পড়ে যেও আবার উঠে দাঁড়াচ্ছে, এই শক্তিটা আসলে কোথায়, সেইটা খুঁজতে যাওয়ার জার্নিটাই ছিল আগুনি। সো এই কাজগুলোই করে যাব এবং যে দুর্গার যে কথাটা বললেন অথবা আগুনি বলেন, এই যে সামনে আমি যাই কাজ করব না কেন, আমি বারবার শান্তির কথা বলবো, আমি বারবার সুন্দরের কথাটাই বলবো, আমি বারবার একসাথে হয়ে আসার কথা বলবো। এই কারণেই আমাদের দলের নাম রেখেছি টুগেদার উই ক্যান। আমরা জানি আপনার একটি থিয়েটার আছে, থিয়েটারের কাজের ব্যাপারে জানতে চাচ্ছি। থিয়েটারটার নাম হচ্ছে টুগেদার উই ক্যান। নামের মধ্যেই আশা করি বোঝা যায় যে আমাদের ফিলসফিটা কি। যে কোনো ভালো কাজই কখনোই একা করা সম্ভব না, সেটা সিনেমা থেকে নিয়ে শুরু করে দেশ গঠন বলেন, একটি বাচ্চা পালন বলেন, সব ক্ষেত্রেই আপনার আসলে অনেক মানুষের সহযোগিতা একটা সুন্দর কাজ হয়, সেটা অন্যায়ের প্রতিবাদ বলেন। তো টুগেদার উই ক্যান সবসময়ই আমরা একেবারে 18 সাল থেকে এটা শুরু করেছি। স্পেশালি এবলদের নিয়ে কাজ করাটাই আমার মুখ্য উদ্দেশ্য এবং এবং আর্টটাকে একটা আর্ট যে আসলে একটা জাদু মন্ত্র এবং শিল্পের সাথে থাকলে যে মানুষ সুন্দর থাকে, নিজের সাথে নিজে থাকে, প্রকৃতির সাথে থাকে, এই জাদু মন্ত্রটাই বারবার ফিরিয়ে ফিরিয়ে আনার জন্যই আমি টুগেদার উই ক্যান করি এবং প্রতি বছর কাজ করে যাচ্ছি। এবারও আগুনি করলাম, সেটা জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে। সো এটার আমি সারা দেশব্যাপী শো করতে চাই, কিন্তু পৃষ্ঠপোষকতা পাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল থিয়েটারের জন্য তো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না। সো আমি আগুনিকে মাথায় রেখে আরও অনেক কিছুই চিন্তা করছি, সেটা ওয়েব সিরিজ হতে পারে, সেটা সিনেমা হতে পারে। সো টুগেদার উই ক্যানকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, কারণ টুগেদার উই ক্যান আসলে আমার কাছে একটা আন্দোলন, শুধুমাত্র একটি থিয়েটার না, এটা একটা শিল্প আন্দোলন। বাংলাদেশের বেশ কিছু সিনেমা আমরা আন্তর্জাতিকভাবে দেখছি বেশ সাড়া ফেলছে, বাট কিন্তু দেশের পরিস্থিতিতে তেমন একটা সাড়া ফেলছে না। আপনার দৃষ্টিভঙ্গিতে আমরা জানতে চাচ্ছি। দেখেন, প্রথম বিষয় হচ্ছে আবার দর্শককে ফিরিয়ে আনতে হলে সেটার জন্য কিন্তু লাস্ট ঈদটা কিন্তু দারুণভাবে কাজ করেছে। আমাদের তুফান, আমাদের তাণ্ডব, আমাদের উৎসব, জঙ্গলি, এই সিনেমাগুলো কিন্তু অনেক ভালো ভালো আমরা রিভিউ জানি। সো এই যে ধরেন রেহানা মরিয়ম নূর কিন্তু আরেকটা নতুন ধরনের জনরা দিল আমাদেরকে, এরপর আলী, এরপর আরও অনেক সিনেমা, যে বাড়ির নাম শাহানা যেটা অস্কারে যাচ্ছে, এবং একজন ফিমেল ডিরেক্টর, সেটা মানে মোট কথা হচ্ছে আমি ফিমেল বলতে চাইছি না, বাট এটা খুবই আমার কাছে ভীষণ আশার কথা যে প্রথম কথা হচ্ছে এটা নারী কেন্দ্রিক, একজন নারী দ্বারা এটা পরিচালনা করা হয়েছে এবং এটা প্রডিউসারও একজন নারী। এখানে যারা অভিনয় করেছেন তারা দুর্দান্ত সকল, আমি তাদেরকে সকলকে পার্সোনালি খুবই চিনি, এবং এখানে মিউজিক যিনি করেছেন উনিও একজন নারী। তো এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অবশ্যই ব্যবসার জায়গাটা আমরা ভাববো, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ইন্ডাস্ট্রি অথবা পুরো দেশ যে জায়গায় আছে, আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধরা উচিত। আমরা অনেক বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্র অনেক মানে সুনাম নিয়ে আসছে। সাবা আরেকটি দুর্দান্ত ছবি। সো এবং আশা করি সামনে আরও আমরা আমাদের যে কমার্শিয়াল যে জায়গাটা বারবার আমি বুঝতে পারছি যে হল বাঁচানোর জন্য হলেও সেই সিনেমাগুলো দরকার, সেই সিনেমাগুলোও আসবে। সো এখন আমরা যদি পুরো একযোগে কাজ করি, আমার মনে হয় যে সেদিন দূরে নয়, আবার হলগুলো নতুনভাবে নতুন হল হবে, মাল্টিপ্লেক্সের সংখ্যা আরও বাড়বে এবং আমরা মানে লগ্নিসহ প্রযোজককে টাকা ফেরত আনতে পারবো। এবং তার সাথে সাথে দেখেন, সাবার মতো সিনেমার যেমন প্রয়োজন, ঠিক তেমনি কিন্তু তাণ্ডবের মতো সিনেমাও প্রয়োজন। একটা ইন্ডাস্ট্রিতে শুধুই কমার্শিয়াল ফিল্ম হবে সেটা যেমন নয়, আবার কমার্শিয়াল ফিল্ম হবেও না সেটার পক্ষেও আমি নই। আমার কথা হচ্ছে যে বিভিন্ন স্বাদের একটা ইন্ডাস্ট্রিকে বারবার উঠে দাঁড়াতে হলে অথবা একদম ফাইনালি উঠে দাঁড়াতে গেলে কিন্তু সকল ধরনের সিনেমা যদি না হয় এবং সিনেমার সংখ্যা বাড়লেই কিন্তু হলের সংখ্যা বাড়বে। এটা একটার সাথে একটা রিলেটেড। শিল্প, ভালোবাসা আর সত্যে বেঁচে রই, আপনি সবসময় এই কথাটি বলেন, এই ব্যাপারে জানতে চাচ্ছি। পুরো জীবনটা তো একটা আর্ট। এই যে বেঁচে আছি, যে তুমি এত সুন্দর করে তাকিয়ে আমার সাথে কথা বলছো, সুন্দর সুন্দর প্রশ্ন করছো, এটাই তো একটা মানে একটা মানুষের জীবনে আসলে খুবই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসি।
জানিও না কাল বেঁচে থাকবো কিনা। আর আমার বাবা বলেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি আজ ঘুম থেকে উঠেছো। সো আমার কাছে প্রতিদিনই আমার মনে হয় যে ইটস আ গিফট। সো এবং সেটাকে প্রতিটা দিন যাতে আমি একেবারে আমার প্রতিটা দিন যাতে এক একটা আর্ট পিস হয়, এটাই আমার টার্গেট থাকে। আর সত্যের ব্যাপারটা তো আর ভালোবাসাটা তো সেটাই, ভালোবাসা ছাড়া তো আমার মনে হয় না কোনো শিল্পী বাঁচে, একটা ফুলই বাঁচে না, তাহলে একটা মানুষ কিভাবে বাঁচবে। সো ভালোবাসা ছাড়া কোনো মানে অপশানই নাই। সো আমি ভালোবাসা দিতে চাই এবং আমার আরেকটা হ্যাশট্যাগ আছে, ভালোবাসতে ভালোবাসি। সো এই ছোট্ট জীবনে এত ঘৃণার জায়গা কোথায়। সো শিল্প, ভালোবাসা গেল, আর সত্য। সত্য ব্যতীত আসলে কোনো শিল্প হয় না, সত্য ব্যতীত আসলে কোনো ভালোবাসা হয় না। সো সব কিছু একটার সাথে একটা ইন্টারেক্টেড। সো আমি চেষ্টা করি এই তিনটা পিলারের উপর নিজেকে বাঁচিয়ে রাখতে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন।